সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মহান রব্বুল আলামিনের দোয়ায় ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাষা। তো তার আগে তোমরা নতুন বছরের 5 থেকে 6-এ পদার্পণ হচ্ছ। এই 5-এ যে অবস্থায় পড়াশোনা করেছো, 6 একটু হলেও ব্যতিক্রম। তাহলে এই 6-এ তোমরা পড়বা, বেশিরভাগই সৃজনশীল প্রশ্ন থাকবে। আর আমি যে সাবজেক্টটা পড়াবো তোমাদের, বাংলা দ্বিতীয়, এই দ্বিতীয়তে সৃজনশীল নাই বললেই চলে। তো এখানে আমাদের কি কি পড়তে হবে, কিভাবে উত্তর করতে হবে, সেগুলো আমাদের জানা দরকার। তো সর্বপ্রথম আমাদের পড়তে হবে ভাষা। ভাষা কাকে বলে, ভাষা কত প্রকার, কি কি, এই সম্পর্কে আমাদের পড়তে হবে। তারপরে পড়তে হবে তোমার রচনা, তারপরে পড়তে হবে ভাব সম্প্রসারণ, সারাংশ, পত্র, দরখাস্ত, এইগুলো আমাদের কি করতে হবে, পড়তে হবে। তাহলে এইগুলো আমরা পড়লে এখানে এই বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় একসাথে হয়। তো বাংলা দ্বিতীয় পত্রে 46 আর প্রথম পত্রে 54 মার্ক থাকে। তাহলে 6-4-10 শূন্য, হাতে আমার 1, তাহলে 5 দুগুণা 10, এই হলো 100। তাহলে বাংলা দ্বিতীয় পত্রে আমরা 46 মার্কের অ্যান্সার করব, আর বাংলা প্রথম পত্রে আমরা অ্যান্সার করব 54 মার্কের। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলা যে প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রের মান কতটুকু বা কত মার্কের অ্যান্সার করতে হবে। তাহলে আমরা জেনে নিলাম প্রথম পত্রে আমরা 54 এবং দ্বিতীয় পত্রে আমরা 46 মার্কের অ্যান্সার করব। তো আমাদের পড়তে হবে যা এতক্ষণ বললাম, এইগুলোই আমাদের পড়তে হবে। তো আসো আমরা গত দিনের যে পড়াটা আমরা পড়েছিলাম, বর্ণ কতটি এবং কোন বর্ণের মাত্রা আছে, কোন বর্ণের মাত্রা নেই, সেই সংখ্যা। তো সেই সংখ্যা অনুসারে আমরা বর্ণকে 50টি বর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের দুই ভাগে আমরা ভাগ করেছিলাম, তাই তো? আর এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, এই স্বরবর্ণকে আমরা 3টি ভাগে ভাগ করেছিলাম। 1 পূর্ণ মাত্রা বিশিষ্ট বর্ণ, 2 অর্থ মাত্রা বিশিষ্ট বর্ণ, আর মাত্রাহীন মানে মাত্রা নেই, 3 ভাগে আমরা ভাগ করেছিলাম। এবং ব্যঞ্জন বর্ণ 39টি, এই 39টিও আমরা 3টি ভাগে ভাগ করেছিলাম। এই 3টি ভাগে ভাগ করেছিলাম 39 আর 11, মোট হচ্ছে 50টি বর্ণ। এই বর্ণ নিয়েই খেলা বাংলা দ্বিতীয় পত্র। বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, বাক্য থেকে অনুচ্ছেদ, অনুচ্ছেদ থেকে রচনা, রচনা থেকে রচনা সমগ্র, এরপরে আস্তে 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 মহাকাব্য পর্যন্ত চলে যায়। তাহলে কেন্দ্রবিন্দু হচ্ছে আমার বর্ণ। এই বর্ণের মাধ্যমেই আমরা পাই ভাষা, পাই বাক্য, পাই অনুচ্ছেদ। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাষা। মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য এই যে বাকযন্ত্র, এই বাকযন্ত্রের মাধ্যমে মানুষ কি করে, যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টি উচ্চারণ করে
বা উচ্চারণ করে থাকে তাকে আমরা কি বলি? ভাষা বলি। এই ভাষার কিছু বৈশিষ্ট্য থাকে। আমি বললাম কিন্তু তুমি বুঝলা না, এই বলার মানে কোনো কিছুই হলো না। বক্তা বলবে এবং শ্রোতা শুনবে এবং সেটা বুঝতে পারবে। এই ভাষা তিনটি জায়গায়, ভাষার কোনো মানে থাকে না। এই তিনটি জায়গা কোথায়? বলবে স্যার এই তিনটি জায়গা কোথায় কোথায়? এখন সর্বপ্রথম আসি আমরা মুমূর্ষ রোগী, মৃত্যুপ্রায় অবস্থা, তার কাছে যে কথাই আমি বলি না কেন, কোনো কথার কি উত্তর পাওয়া যাবে? কোনো কথার উত্তর পাওয়া যাবে না। আরেকজন হচ্ছে পাগল। পাগলের কাছে গিয়ে, পাগল বা উন্মাদ, তার কাছে গিয়ে তুমি যদি ভালো কথাও বলো সে তার কোনো রেসপন্স করবে না। এরপরে আসি যারা স্বাভাবিক অবস্থা থেকে দূরে, কিছু সময় ভালো থাকে আবার কিছু সময় খারাপ থাকে, মাথায় সমস্যা। এদের কাছে যদি তুমি ভালো কথাও বলো, যদি সে বোঝে তাহলে বলবে, আর যদি না বোঝে তাহলে উল্টা বুঝায় দেবে তোমাকে। তাহলে তিনটি ব্যক্তির কাছে এই ভাষা অনেক সময় তার যোগ্যতা হারিয়ে ফেলে। তো আমরা আজকে জানব ভাষা সর্বপ্রথম কত ভাগে ভাগ করা হয়েছে। সর্বপ্রথম আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটা মৌখিক ভাষা, একটা লিখিত ভাষা। এখন মৌখিক ভাষা কি? মানুষ মুখ দিয়ে যে ভাষাগুলো কি করে থাকে? উচ্চারণ করে থাকে, সেটাইকে আমরা কি বলবো? মৌখিক ভাষা বলবো, তাই তো? তাহলে মানুষ মুখ দিয়ে যে ভাষাগুলো উচ্চারণ করে থাকে সেগুলোকেই আমরা মৌখিক ভাষা হিসাবে ধরতে পারি। এরপরে আসে লিখিত ভাষা। লিখিত মৌখিক ভাষার কোনো প্রমাণ থাকে না। এই মৌখিক ভাষা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় স্থান কাল পাত্র ভেদে চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়। এই সিরাজগঞ্জের এই পাশের এলাকায় গেলে তারা যেভাবে কথা বলে, যামুনা খামুনা নিমুনা, কিছু দূর পর আমরা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টেই উল্লাপাড়ায় যদি আমরা যাই তাহলে সেখানে আমরা লর ব্যবহার বেশি দেখব, খাবলয় যাবলয় লেবলয়, কিন্তু আমরা এগুলো মৌখিক ভাবে বলে থাকি। এটা আঞ্চলিকতার টানে বা আঞ্চলিক ভাষায় পরিণত হয়েছে এই মৌখিক ভাষা। এরপরে আসি লিখিত ভাষা, যে ভাষায় কি দলিলপত্র চিঠি আদান প্রদান করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস বা বিষয় লিখে রাখা হয়, তাকেই আমরা লিখিত ভাষা বলি। যেমন বই, দলিল, নাটক, উপন্যাস ইত্যাদি, যার ডকুমেন্ট আছে, যে ভাষায় আমরা লিখি সেইটাই হচ্ছে লিখিত ভাষা। এরপরে আসি, এই ভাষাগুলোকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করেছি। এক হচ্ছে বর্ণভিত্তিক। বর্ণ শব্দের অর্থ হচ্ছে কি? বর্ণ শব্দের অর্থ হচ্ছে অক্ষর। তাহলে বাংলা ভাষা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা যাই এবং অ থেকে ও পর্যন্ত আমরা যাই। এই 50টি বর্ণের খেলার মাধ্যমে আমরা বাংলা ভাষা লিখতে এবং পড়তে পারি। এরপরে আসো ইংরেজি ভাষা। ইংরেজি ভাষায় 26টি বর্ণ আছে। এই 26টি বর্ণের মাধ্যমে আমরা কি করি? আমরা লিখে থাকি। এরপরে আসে হিন্দি ভাষা। এই হিন্দি ভাষায়ও হিন্দি ব্যাকরণ অংশ আছে, সে ভাষায় আমরা এই হিন্দি ভাষা কি করে থাকি? এই বর্ণভিত্তিক বলে থাকি। এরপরে আসো অক্ষর ভিত্তিক। এটা হচ্ছে জাপানি ভাষা। এই জাপানি ভাষা হচ্ছে অক্ষর ভিত্তিক। এরপরে আসো ভাবাত্মক। ভাবাত্মক শব্দের অর্থ বোঝায় মনের ভাব প্রকাশের মাধ্যমেই বোঝানো যাচ্ছে
যে আমি ভালো নেই। অনেক সময় এটা হচ্ছে ছবির মাধ্যমে হতে পারে, যদি আমি বলতে না পারি তাহলে ছবি এঁকে এঁকে আমি দেখাতে পারি। তাহলে সাপোজ এখন দুপুর বেলা, এখন আমার ক্ষুধা লেগেছে, তাহলে আমি কি করতে পারি? আমি বলতে পারি না কিন্তু আঁকাইতে পারি। দেখা গেল প্লেটে করে একজন ভাত খাচ্ছে, এই সিনারিটা আমি কি করলাম? কাগজে এঁকে তোমার সামনে ধরলাম। যখনই তোমার সামনে আমি ধরবো তখন তুমি বুঝে নিবা যে এটা হচ্ছে ভাবাত্মক। আবার অনেক সময় দেখা যায় মন ভার করে আছো, আমি অবশ্যই বুঝতে পারবো যে তোমার যে কোনো একটা সমস্যা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অবশ্যই উপভোগ করেছো। আগামী ক্লাসে তোমাদের সাথে কথা ছিল যে কোন বর্ণের কোন কোন বর্ণের মাত্রা নেই, কোন কোন বর্ণের মাত্রা আছে, এই বিষয় নিয়ে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আর সে নাগাদ তোমরা এই মৌখিক ভাষা, লিখিত ভাষা, বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক এবং ভাবাত্মক এগুলো সুন্দরভাবে পড়বা আর বাসায় থাকবা। আরেকটি কথা তোমাদের বলি, যারা এখনো ভর্তি হওনি, ভর্তি হয়ে তোমরা এই বই নিয়ে পড়াশোনা শুরু করবে, সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।